একদিন সকালে ছোটদাদুর শিলিগুড়ির এক বন্ধু শৈলেন দাদুর আমাদের বাড়িতে আবির্ভাব হলো। আবির্ভাব এজন্য বললাম, তিনি বাড়ির ছোটদের সঙ্গ দিতে লাগলেন। আমাদের নিয়ে কলকাতার বিশেষ বিশেষ জায়গাগুলো দেখাতে লাগলেন। আসলে আমরা ছোটরা এমন বড়দের জন্যই অপেক্ষা করে থাকতাম, যারা নাকি আমাদের চিড়িয়াখানা, মিউজিয়াম, ভিক্টোরিয়া মেমোরিয়াল হল দেখাতে নিয়ে যাবে। তাই শৈলেন দাদু আমাদের কাছে দেবদূত হয়ে এলেন। উনি কলকাতার দ্রষ্টব্য জায়গাগুলো দেখালেন, আইসক্রিম খাওয়ালেন, আলু কাবলি খাওয়ালেন। আর হ্যাঁ, একদিন আমাদের কলকাতার সবচেয়ে উঁচু বাড়ি নিউজ সেক্রেটারিয়েট বিল্ডিং দেখাতে নিয়ে গেলেন। ওকে সবাই 13 তলা বিল্ডিং বলতো। 1950-এর দশকে ওটাই কলকাতার সবচেয়ে উঁচু বাড়ি ছিল। বাড়িটার কাছে গিয়ে ওপরের দিকে তাকিয়ে ভাবলাম, বাড়ি এত উঁচুও হতে পারে। দেশলাই আর খোল একটার পর একটা চড়িয়ে আমরা যেমন খেলনা বাড়ি বানাই, এ বাড়ি তো অনেকটা তেমনই দেখতে। এটা পড়ে যাবে না তো? সন্ধ্যায় ছোটদাদু অফিস থেকে এসে সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে মাখা মুড়ি নারকেল দিয়ে খেতেন। আমি ছোটদাদু চেলা ছিলাম, তাই আমিও ভাগ পেতাম। আমার বেশি নজর ছিল নারকেলের দিকে। পাতলা পাতলা করে কাটা নারকেলের টুকরো চিনি মাখিয়ে খেতে আমার খুব ভালো লাগতো। শৈলেন দাদু যখন থাকতেন তখন সন্ধ্যার এই জলখাবারে উনিও অংশ নিতেন। দুই বন্ধুতে অনেক গল্প হতো। আমার নজর নারকেলের দিকেই থাকতো, তাই সেসব গল্প আমার মাথার ওপর দিয়ে বেরিয়ে যেত। কয়েকদিন পর নিজের কাজ শেষ হয়ে গেলে শৈলেন দাদু শিলিগুড়ি ফিরে গেলেন। আমাদের মন খারাপ হয়ে গেল। উনি বেশ মিশে গিয়েছিলেন আমাদের সঙ্গে। কয়েক মাস পর ছোটদাদু একদিন বললেন যে শৈলেন দাদুর চিঠি এসেছে। উনি এবার ওনার ছোট ছেলেকে নিয়ে কলকাতায় আসছেন। আগের বার ওকে শিলিগুড়িতে রেখে কলকাতায় আসায় অনেক সমস্যা হয়েছিল, তাই এবার সঙ্গে করে নিয়ে আসছেন। একটা বাচ্চা ছেলে আসছে শুনে খুব আনন্দ হলো। তাহলে আমাদের বেশ একটা খেলার সাথী বাড়বে। দুদিন পরে সকালবেলায় শৈলেন দাদু তাঁর ছোট ছেলেকে সঙ্গে নিয়ে আমাদের বাড়িতে এলেন। শৈলেন দাদু আমাদের ছোট দাদুরই বয়সী ছিলেন, কিন্তু ওনার ছোট ছেলের বয়স শুনলাম 7। তার মানে আমার থেকে 1 বছরের ছোট। নাম বোকা। ছেলেটার গায়ের রং ফর্সা, কিন্তু খুব রোগা। মুখটাও সরু গোছে। চোখ দুটো বাই বাই করে চারিদিকে ঘুরছে। দেখলাম খুব চঞ্চল, এক জায়গায় স্থির হয়ে বসতেই পারে না। অন্য কারোর বাড়িতে গেলে লোকে একটু আড়ষ্ট থাকে, কোথায় দাঁড়াবো, কোথায় বসবো, এ নিয়ে একটু সংকোচ থাকে। এর সেসবের কোনো বালাই নেই, যেন নিজের বাড়িতেই ঘুরে বেড়াচ্ছে। যে জিনিসের দিকে নজর পড়ছে সেটাই ধরতে যাচ্ছে। শৈলেন দাদু ওকে কয়েকবার বোঝাবার চেষ্টা করলেন, শান্ত হয়ে বসতে বললেন, কিন্তু কে কার কথা শোনে। শেষে রেগে গিয়ে ওর পিঠে দুটো চড় কষিয়ে দিলেন। চড় খেয়েও বোকার মুখে কোনো বিকার নেই। তার চোখ দুটো চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছে। তখনও পর্যন্ত বুঝিনি যে এটা একটা ট্রেলার যাচ্ছে, সিনেমা সামনে বাকি। শৈলেন দাদু কিছু কাজ নিয়ে কলকাতায় এসেছিলেন, তাই স্নান সেরে জলখাবার খেয়ে নিলেন। বেরোবার সময় বোকাকে দেখিয়ে আমাকে বললেন, ওকে নজরে নজরে রাখিস, যেন কোনো অনিষ্ট না করতে পারে। আর একটা খেয়াল রাখবি, ও খুব বাড়ির বাইরে যেতে চায়, ওকে আটকে রাখবি। 8 বছরের আমি দায়িত্ববান ব্যক্তির মতো মাথা নেড়ে দায়িত্ব বুঝে নিলাম। বোকা এসব ভালো করে শুনলো, কিন্তু কিছু বলল না। আমার দিকে ভালো করে তাকালো শুধু। শৈলেন দাদু বেরিয়ে গেলেন। আমি ভেবেছিলাম যে ওর সঙ্গে গুলি খেলবো, লাট্টু খেলবো, তাহলেই ও আটকে থাকবে। কিন্তু তখন তো আর বুঝিনি যে ও সূচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোতে চাইবে। ওর হাতে কয়েকটা গুলি দিয়ে যখন খেলার নিয়ম বোঝাচ্ছি, ও বলে বসলো ওর এই গুলিগুলো চাই। প্রথমে ধরতে পারেনি ও ঠিক কি বলছে। তারপরে পরিষ্কার করে বলল, ওকে আমার গুলিগুলো দিয়ে দিতে হবে। এমন প্রস্তাবে কোনো বাচ্চারই সায় দেবার কথা নয়। আমিও সটান না বলে দিলাম। ও বলল, আমাকে গুলি না দিলে আমি পালিয়ে যাব। এইটুকু বয়সেই ও ব্ল্যাকমেল করার বুদ্ধি। আমি পড়লাম মহা ফাঁপরে। একদিকে আমার প্রাণের প্রিয় গুলি, আর অন্যদিকে শৈলেন দাদুকে দেয়া আমার বচন। তখন আমার শ্যাম রাখি না কুল রাখি এমন অবস্থা। আমি চুপ করে আছি দেখে বোকার আর ধৈর্য থাকলো না। ছাদ থেকে নিচের দিকে দৌড় দিল। আমিও পিছন পেছন দৌড়ালাম। ও নিচে নেমে সোজা রাস্তার দিকে দৌড় দিল। সে সময় আমাদের বাড়ির দরজা ভোরবেলায় খোলা হতো আর রাত 12টা-1টায় বন্ধ হতো। দরজা খোলা, তাই ও রাস্তায় বেরিয়ে যেতে কোনো অসুবিধে হলো না।
রাস্তায় ওর পেছন পেছন খানিকটা দৌড়ে ওকে ধরে ফেললাম। এখন মনে হয় যে ও ইচ্ছে করে গতি কমিয়ে দিয়েছিল যাতে ওকে আমি ধরতে পারি। যেই না ধরেছি, ও বলল, আগে বলো আমাকে গুলি দেবে, না হলে আবার পালাবো। শৈলেন দাদুকে কথা দিয়েছিলাম, অগত্যা হ্যাঁ বলতে হলো। বোকা হাসতে হাসতে আমার সঙ্গে বাড়ির ভেতর চলে এলো। ক্রমশ বোকার আরো গুণ প্রকাশ পেল। দেখা গেল ও যেমন অসভ্য তেমনি মিথ্যেবাদী। তার উপর আবার হাত টান আছে। বড়দের পকেটে হাত ঢুকিয়ে খুচরো পয়সা চুরি করে। সে সময় খুচরো পয়সার অনেক মূল্য ছিল। 4 আনায় একটা রাজভোগ পাওয়া যেত। এখন এই 2026 সালে যার দাম সাধারণভাবে 20 থেকে 25 টাকা হবেই। কয়েকদিন পরে শৈলেন দাদু শিলিগুড়ি চলে গেলেন, বোকাও চলে গেল। আমি মোটেও দুঃখ পেলাম না। এর কয়েক মাস পর শৈলেন দাদু বোকাকে নিয়ে আবার এলেন, কিন্তু যাবার সময় ওকে নিয়ে গেলেন না। এবার শৈলেন দাদু আসায় আমাদের যত না আনন্দ হলো, বোকা আসার জন্য তার চেয়ে বেশি টেনশন হলো। এই বুঝি কোনো অনিষ্ট করলো, এই বুঝি কিছু চুরি করলো। বোকার বেশ কিছুদিন রয়ে গেল। বোকার মা মারা গেছেন, শৈলেন দাদু একা ওকে সামলাতে পারছেন না, তাই বোকাকে কিছুদিন আমাদের বাড়িতে যাতে রাখি সেটা ছোটদাদুকে বলেছিলেন। ছোটদাদুও বন্ধুর বিপদে পাশে দাঁড়াতে চেয়েছিলেন। ওর নাম বোকা কেন রাখা হয়েছিল জানি না। ওইটুকু বয়সেই ও যেমন ধূর্ত আর ক্রিমিনাল ব্রেনের ছিল, তেমনটা আমি পরে খুবই কম দেখেছি। কয়েক মাস বোকা আমাদের বাড়িতে থাকলো, সকলের যন্ত্রণার কারণ হয়ে। তারপর শৈলেন দাদু একদিন এসে বোকাকে নিয়ে গেলেন। বাড়ির সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলল। এতদূর পর্যন্ত সব একরকম যাচ্ছিল, কিন্তু ক্লাইম্যাক্স এলো কয়েক মাস পরে, যেদিন ছোটদাদুর নামে খামে শৈলেন দাদুর একটা চিঠি এলো। বোকাকে নিয়ে চলে যাবার পর শৈলেন দাদুর এটাই প্রথম চিঠি। মাঝে কোনো যোগাযোগ ছিল না। সন্ধ্যাবেলায় বাড়ি ঢুকে ছোটদাদু চিঠিটা হাতে পেলেন। বন্ধুর চিঠি দেখে খুব খুশি হলেন। হাত মুখ ধুয়ে নিয়ে জলখাবার খাওয়ার আগেই চিঠিটা খুলে ফেললেন। কয়েক পাতার চিঠি। লক্ষ্য করলাম চিঠিটা পড়তে পড়তে ছোটদাদুর মুখের হাসি মিলিয়ে যাচ্ছে। চিঠিটা শেষ করে ধূপ করে বিছানার ওপরে বসে পড়লেন। তারপর কেমন যেন থুম মেরে গেলেন। মুখ দেখে বোঝা গেল উনি খুব আঘাত পেয়েছেন। আমরা কেউ কিছু জিজ্ঞেস করতে পারলাম না। সবাই উদ্গ্রীব হয়ে অপেক্ষা করে রইলাম চিঠিতে কি লেখা আছে তা জানার জন্য। খানিক পরে একটু ধাতস্থ হয়ে ছোটদাদু যা বললেন তা শুনে আমরা ছোটরাও যেন মরমে মরে গেলাম। শৈলেন দাদু লিখেছেন যে শিলিগুড়িতে তাঁর আর ছোটদাদুর পার্টনারশিপে যে বরফ কলটা চলছিল তা লসে রান করছিল, তাই তিনি সেটা কম দামে বিক্রি করে দিতে বাধ্য হয়েছেন। বিক্রির পর সমস্ত লস মিটিয়ে ছোটদাদুর যে টাকাটা পাওনা হয় তা তিনি দিতে পারছেন না, কারণ তার চেয়ে বেশি টাকা উনি কলকাতায় এসে আমাদের জন্য খরচা করেছেন। আমাদের বলতে উনি ছোটদের কথাও বলেছেন। দেখলাম একটা কাগজে অনেকগুলো তারিখ লেখা আছে, আর তার পাশে পাশে কোন ব্যাপারে কত খরচ করেছেন তা লেখা আছে। সেখানে দেখলাম চিড়িয়াখানার টিকিটের দাম, বিভিন্ন দিনের বাস ভাড়া, ট্রাম ভাড়া, আইসক্রিম, আলু কাবলি আর ফুচকার দামও লেখা আছে। কয়েকবার আমাদের বাড়িতে মাছ এনেছিলেন, তার দামও লেখা আছে। খুব লজ্জিত হয়ে আমরা ছোটদাদুর মুখের দিকে তাকালাম। তারপর ভাবলাম, বন্ধু তাহলে এমনও হয়।